আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সবাই সুস্থ আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে গণতন্ত্র ও গণতন্ত্রায়ন এই কোর্সটির গণতান্ত্রিক মূল্যবোধ বা ডেমোক্রেটিক ভ্যালুস এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। বর্তমান সময়ে গণতন্ত্র হচ্ছে একটি আদর্শ একটি সরকার ব্যবস্থা, যে সরকার ব্যবস্থা সর্বজন স্বীকৃত এবং বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের কর্তৃক সমাদৃত একটি সরকার ব্যবস্থা। তো গণতন্ত্র এই যে একটি সফল ধরনের সরকার ব্যবস্থা, এই সফল সরকার ব্যবস্থাটাকে আরও সাফল্যজনক করতে হলে বা এই গণতান্ত্রিক এই যে ধারা তার এই অগ্রযাত্রাটাকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের মধ্যে একটি সুপ্ত চেতনা জাগ্রত করতে হবে। আর এই সুপ্ত চেতনাটাকে আমরা বলি গণতান্ত্রিক মূল্যবোধ বা ডেমোক্রেটিক ভ্যালুস। তো আমরা ডেমোক্রেটিক ভ্যালুস বলতে আমরা এমন একটি চিন্তাধারাকে বুঝি, আসলে এটি এই মানুষের এটি একটি নৈতিক একটি গুণাবলী বললে চলে। তো সাধারণভাবে যে সকল চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য আমাদের গণতান্ত্রিক জীবনযাত্রা বা আমাদের গণতান্ত্রিক যে অগ্রযাত্রা এটাকে আরও বেশি পরিচালিত ও নিয়ন্ত্রিত করে, তো তাকে আমরা বলি সাধারণভাবে গণতান্ত্রিক মূল্যবোধ। যে আমাদের গণতান্ত্রিক চিন্তা ভাবনা, চেতনা এবং পুরো কর্মকাণ্ড বিষয়টিকে এই যে একটি চেতনা, সেই চেতনাটা আমাদের নিয়ন্ত্রিত করে। আমাদের গণতান্ত্রিক যে ধারা সেটিকে আরও সামনে এগিয়ে নিতে এই গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের একটি কার্যকরী ভূমিকায় পালন করে থাকে। তো আমাদের গণতান্ত্রিক এই মূল্যবোধ বা একটি রাষ্ট্রের জনসাধারণের মধ্যে, গণতান্ত্রিক রাষ্ট্রের জনসাধারণের মধ্যে যে সকল গুণাবলীর সমষ্টিকে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রাটা আরও বেশি সাফল্যমণ্ডিত হয়, সেগুলো হচ্ছে গিয়ে যেমন সহনশীলতা, অন্যের মতামতকে বা অন্যের বিচার বিবেচনাকে, অন্যের দৃষ্টিভঙ্গিকে সহ্য করার এবং এটাকে যে সহজ সাবলীল ভাষায় গ্রহণ করার যে একটি মানসিকতা, সেটি হচ্ছে সহনশীলতা। এটি গণতান্ত্রিক এই মূল্যবোধের একটি অন্যতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি। আমাদের মধ্যে গণতান্ত্রিক দেশের জনসাধারণের মধ্যে আমাদের আত্মসংযম থাকতে হবে। আত্মসংযম অর্থ বলতে এখানে বোঝানো যাচ্ছে যে আমাদের পরের জন্য নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দেওয়ার যে একটি মনোভাব। যেমন আমাদের একটি কথা আছে যে সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এই যে একটি প্রবাদ বাক্য, এই প্রবাদ বাক্যটাকে বাস্তবিক অর্থে তাকে আমাদের প্রয়োগ করতে হবে। আমাদের পরের বৃহত্তর জনসাধারণের জন্য আমাদের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থটাকে বিসর্জন দেওয়া। আমাদের মধ্যে গণতান্ত্রিক দেশের জনসাধারণের মধ্যে সহমর্মিতা থাকতে হবে, অন্যের প্রতি মমত্ববোধ, দেশের জনসাধারণের প্রতি, রাষ্ট্রের জনসাধারণের প্রতি, আমাদের আনুষঙ্গিক আমাদের যারা আমাদের আশেপাশে বসবাসকারী জনসাধারণ যাদের আছে তাদের প্রতিও আমাদের এই সহমর্মিতার যেটি মনোভাব সেটি থাকতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই আইনের শাসন থাকতে হবে, আইনের সঠিক প্রয়োগ এবং সেটি আসলে সঠিকভাবে কাজে লাগছে নাকি সেই বিষয়টিকে অবশ্যই দেখভাল করতে হবে। অপরাধীকে শাস্তি প্রদান, দুষ্কৃতি দমন এবং সেটিকে আসলে সমাজে যারা অপরাধী তাদেরকে শাস্তি প্রয়োগের মাধ্যমে এবং যারা নিরপরাধ তাদেরকে ক্ষমা প্রদর্শনের মাধ্যমে আমাদের আইনের শাসনটা রাষ্ট্রে সেটি প্রয়োগ করতে হবে। আমাদের মধ্যে জনসাধারণের মধ্যে আমাদের নাগরিক সচেতনতা আনতে হবে, নাগরিক চেতনা আনতে হবে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাসকারী জনসাধারণে গণতন্ত্রকে আরও বেশি সাফল্যমণ্ডিত করতে হলে রাষ্ট্রের গণতন্ত্রকে একটি উন্নতির শিখরে পৌঁছাতে হলে গণতান্ত্রিক মূল্যবোধ ছাড়া আমাদের আসলে কখনো
একটি রাষ্ট্র কল্পনা করা কখনো যায় না। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা থাকতে হবে, সমঝোতার সম্পর্ক থাকতে হবে। দ্বন্দ্ব, বিবাদ, বিগ্রহ না করে বরং রাজনৈতিক দলগুলো যদি একে অপরের সাথে সহযোগী হিসেবে রাষ্ট্রীয় কার্যে তারা সকলে যদি সমানভাবে অংশগ্রহণ করে, তাহলেই আমরা বলতে পারবো যে রাষ্ট্রীয় গণতান্ত্রিক মূল্যবোধের যে চর্চাটা সেটা কিছুটা হলেও শুরু হয়েছে। তো এখন আমরা যে বিষয়টি সম্বন্ধে জানবো যে আসলে গণতান্ত্রিক মূল্যবোধটা আসলে আমাদের কেন গুরুত্বপূর্ণ। যে আমরা জানি যে গণতান্ত্রিক একটি দেশে জাতীয় ঐক্য, সমৃদ্ধি, ইতিহাস, সেটিকে গণতন্ত্রের যে একটি অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাটাকে আরও বেশি একটি নির্দিষ্ট সীমানায় নিয়ে যেতে হলে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য যে একটি ধারা, গণতান্ত্রিক যে ধারা, সেই ধারাটাকে সমুন্নত রাখতে হলে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধটা অবশ্যই প্রয়োজন। আমাদের জাতীয় উন্নয়নের যে চাবিকাঠি, একটি রাষ্ট্রে অর্থনৈতিকভাবে উন্নতি হতে হলে রাষ্ট্রের রাজনৈতিক যে অস্থিতিশীলতা সেটি থেকে অবশ্যই দূরে থাকতে হবে। রাষ্ট্রে সুষ্ঠু রাজনীতির চর্চা থাকতে হবে, সকলের মধ্যে একটি সহযোগিতা থাকতে হবে, এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমাদের একটি সমঝোতা থাকতে হবে। গণতান্ত্রিক এই মূল্যবোধের আমাদের মধ্যে একটি দেশাত্মবোধের জন্ম দেয়, কারণ যখনই রাষ্ট্রে জনসাধারণ দেশ এবং দেশের মানুষের জন্য তারা কাজ করে বা তাদের মধ্যে যখন এই নৈতিক যে একটি গুণাবলী জাগ্রত হয় যে দেশের মানুষের জন্য কোনো কিছু করতে হবে, তখনই সাথে সাথে কিন্তু তাদের নিজ দেশের প্রতি তাদের কিন্তু একটি ভালোবাসার রূপ আমরা দেখি বা একটি ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখতে পারি। নাগরিকদের নাগরিকত্ব বিকাশে সাহায্য করে। দেশের নাগরিকরা যত দেশের জন্য কাজ করবে ততই কিন্তু তাদের মধ্যে দেশ থেকে তাদের যে মৌলিক অধিকারগুলো বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে ঘোষিত যে সকল মৌলিক অধিকারগুলো তারা আরও সুন্দরভাবে সেগুলো আরও পালন করতে আরও সমর্থ হবে। জনগণের মধ্যে একটি জবাবদিহিতার তার একটি মানসিকতা তৈরি হবে। সাথে সাথে ঠিক একইভাবে সরকারও তার প্রতিটি কাজের জন্য জনসাধারণের কাছে দায়বদ্ধ থাকবে। জনসাধারণও যেমন সরকারের কাছে, সরকারও ঠিক তেমনি জনসাধারণের কাছে। তো এভাবে দেখা যায় যে উভয়ের মধ্যে একটি আন্তরিকতার সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার জনিত যে সকল সমস্যা, ছোটোখাটো যেসব ভুল ত্রুটি, সেগুলো খুব সহজেই কিন্তু আমরা ওভারকাম সেগুলোকে করতে পারি। তো গণতান্ত্রিক মূল্যবোধকে আমাদের আলোচনা করতে হলে আমাদের কয়েকটা কিছু গুণাবলীর অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ যে সকল নৈতিক বৈশিষ্ট্যই আমরা সমন্বয় বলতে পারবো। তার মধ্যে যেমন হচ্ছে সহনশীলতা, সাম্য, জন অংশগ্রহণ, ন্যায় বিচার এবং সম্মতি। এই কয়টি গুণাবলী গণতান্ত্রিক মূল্যবোধের সাথে বা গণতান্ত্রিক অগ্রযাত্রার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গণতান্ত্রিক মূল্যবোধকে সাফল্যমণ্ডিত করতে হলে এই সকল গুণাবলী সমন্বয় ছাড়া কখনো গণতান্ত্রিক মূল্যবোধ একটি উন্নতির শিখরে কখনো পৌঁছাতে পারে না। তো আজকে এই কয়েকটি প্রত্যয়ের সাথে গণতান্ত্রিক মূল্যবোধের যে সম্পর্ক বা সম্বন্ধ, সেটি তোমাদের সাথে নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে যেই গুণাবলীটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে সাম্য। তো সাম্য বলতে আমরা বুঝি যে আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রে সাম্য বলতে বুঝি যে এটি একটি মূল্যবোধ বা এটি একটি ধারণার সমষ্টি, যেখানে রাষ্ট্রের সকল জনসাধারণকে বা রাষ্ট্রে বসবাসকারী জনসাধারণকে যখন একই মাপকাঠিতে যখন বিচার বিবেচনা করা হয়, রাষ্ট্রে বসবাসকারী জনসাধারণ যখন রাষ্ট্র কর্তৃক প্রয়োগকৃত যার প্রাপ্য, যার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে যার দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী যার যেটুকু প্রাপ্য রাষ্ট্র কর্তৃক, সেই জনসাধারণ যদি রাষ্ট্র কর্তৃক এই
প্রাপ্যটুকু তারা সহজভাবে তারা পেয়ে থাকে, এবং এটার মধ্যে যদি কোনো বিভাজনে তৈরি না হয় বা জনসাধারণ যদি সাধারণত মৌলিক অধিকারগুলোর ক্ষেত্রেই আমরা সাম্যর কথা বলতে পারি, যে মৌলিক অধিকারগুলোর ক্ষেত্রে যেমন ধনী গরিব নির্বিশেষে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনসাধারণ রাষ্ট্রে বসবাসকারী যদি রাষ্ট্রের মৌলিক অধিকারগুলো রাষ্ট্র কর্তৃক সহজভাবে একই রকমভাবে পেয়ে থাকে, তাহলে আমরা বলি যে গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে সাম্য প্রতিষ্ঠা হয়েছে। এখন এই সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বা সাম্যর সাথে গণতান্ত্রিক মূল্যবোধের আসলে গুরুত্বটা কি আর প্রয়োজনীয়তাটা এটাই কি আসলে। আমরা জানি যে নাগরিক জীবন রক্ষা করতে হলে সাম্য অবশ্যই থাকতে হবে। সাম্য থাকতে হলে গণতান্ত্রিক এই রাষ্ট্রের সাম্য বলতে আমরা বুঝে থাকি যে রাষ্ট্রের সকল নাগরিকদের একই মাপকাঠিতে বিচার করা, এবং এটিকে আমরা সাধারণভাবে সাম্য বলতে পারি। আর গণতান্ত্রিক রাষ্ট্রে একমাত্র এই সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব। রাষ্ট্র হলো জনগণের এবং জনগণ কর্তৃক নিয়ন্ত্রিত সরকার ব্যবস্থা দ্বারাই রাষ্ট্র পরিচালিত হয়। এই যে জনসাধারণের রাষ্ট্রটাকে জনসাধারণের জন্য উৎসর্গ করে দেওয়া, রাষ্ট্র যা কিছু আছে সব কিছু জনসাধারণের, সরকার নির্বাচিত হয় সেটাও জনসাধারণ দ্বারা। এই যে সকল কিছুর মধ্যে জনসাধারণকে, রাষ্ট্রের সকল জনসাধারণকে সম্বন্ধ তৈরি করে দেওয়ার মাধ্যমে জনগণের মধ্যে, সকল জনসাধারণের মধ্যে রাষ্ট্রের প্রতি কিন্তু একটি দায়বদ্ধতা তৈরি হয়, এবং এটি যখন রাষ্ট্রের সকল জনসাধারণই যখন ভাববে যে রাষ্ট্র আসলে আমাদের প্রত্যেকের এবং আমাদের প্রত্যেকেই তার নিজস্ব কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, ঠিক একইভাবে সরকারও জনগণের কাছে দায়বদ্ধ। তো এইভাবে কিন্তু রাষ্ট্রের জনসাধারণকে সবাইকে কিন্তু এক মাপকাঠিতে কিন্তু বিচার করা যায়। এরপর আমরা দেখি যে রাষ্ট্রে আসলে বৈষম্য দমনে সাম্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করে, কারণ সাম্যর মূল কথাটাই হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটি জনসাধারণকে একই মাপকাঠিতে বা একই দৃষ্টিভঙ্গিতে বিচার করা, এবং এটি যখন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে তখনই কিন্তু রাষ্ট্র থেকে বৈষম্য বা কারোর প্রতি একটি বিশেষ শ্রেণী বা একটি স্বার্থন্বেষক গোষ্ঠীর প্রতি যে একটি আগ্রহ, সেটি কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এছাড়া হচ্ছে কি রাষ্ট্রের সকল জনসাধারণের মধ্যে সার্বজনীন যে একটি শাসন ব্যবস্থা বা সার্বজনীন যে একটি অধিকার, যে প্রত্যেকে রাষ্ট্র কর্তৃক প্রয়োগকৃত নারী পুরুষ প্রত্যেকে যার যার নিজস্ব ক্ষেত্র থেকে সমান অধিকার রাষ্ট্র থেকে প্রযুক্ত হবে। তো একটি গণতান্ত্রিক মূল্যবোধকে আমাদের জাগ্রত করতে হলে বা গণতান্ত্রিক মূল্যবোধটাকে আমাদের কাজে লাগাতে হলে অবশ্যই আমাদের সাম্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করে। এরপর আমরা আরেকটি প্রত্যয় সম্পর্কে আলোচনা করব, সেটি হলো জন অংশগ্রহণ বলতে আমরা বুঝাচ্ছি যে জাতীয় পর্যায়ে রাষ্ট্রে যে কোনো কর্মকাণ্ডের মধ্যে রাষ্ট্রীয় শাসন পরিচালনা করার কাজে সাধারণভাবে বৃহত্তর সকল জনসাধারণের যে একচ্ছত্র অংশগ্রহণ এবং রাষ্ট্রীয় চাকাটাকে আরও বেশি সাফল্যমণ্ডিত করতে হলে রাষ্ট্রের সকল জনসাধারণকে বৃহত্তর কল্যাণের স্বার্থে একত্রে কাজ করার যে একটি প্রয়াস, সেটাকে আমরা জন অংশগ্রহণ বলে থাকি। আর গণতান্ত্রিক মূল্যবোধটাকে প্রতিষ্ঠিত করতে হলে বা গণতন্ত্রকে আরও বেশি সাকসেসফুল করতে হলে আমাদের এই জন অংশগ্রহণটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। জন অংশগ্রহণ আমাদেরকে গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের জনসচেতন হতে আমাদের সাহায্য করে। আমাদের প্রত্যেকটি জনসাধারণকে যখন আমরা রাষ্ট্রের জন্য আমরা কাজ করব, রাষ্ট্রের জন্য যখন আমরা নিবেদিত প্রাণ থাকব, তখন আমাদের মধ্যে একটি গণসচেতনতা আসবে। প্রত্যেকেই তার অধীনে নিজের অধিকার, নিজের পরিবার আর পরিজনের অধিকার চাওয়া পাওয়া সব কিছুর সম্বন্ধে আরও বেশি সচেতন হবে, এবং তারা সরকারকে, কেউ যদি তার অধিকার থেকে বঞ্চিত হয় তখন তারা সরকারকে চাইলে তারা চাপ প্রয়োগ করে তাদের নৈতিক দাবিগুলো সকলকে সামনে পেশ করতে পারবে। তো এইভাবে জনসচেতনতা আমাদের তৈরি করে, সকল মানুষকে আরও বেশি দায়িত্বশীল করে তোলে। যেমন আমরা আমাদের নিজস্ব সকল কর্মকাণ্ডে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, যেমন আমরা সরকার নির্বাচন পদ্ধতি বা জাতীয় পর্যায়ে নির্বাচন, এটি আমাদের জন অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
যে আমরা ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকে 18 বছর প্রাপ্ত হবার পর প্রত্যেকে তাদের ভোটাধিকারের মাধ্যমে আমরা রাষ্ট্রীয় কার্যে আমরা সকলে অংশগ্রহণ করছি। ঠিক একইভাবে এই যে আমাদের যে রাষ্ট্রীয় যন্ত্রে আমরা যে একগ্রতার সাথে যে অংশগ্রহণ করছি, আমাদেরকে কিন্তু রাষ্ট্রের প্রতি আরও বেশি দায়িত্বশীল হতে কিন্তু আমাদের সাহায্য করে। দেশ এবং দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য এবং দেশের জন্য এই যে আত্মত্যাগ করার যে একটি প্রবণতা, এর থেকে কিন্তু আমাদের আরও বেশি দায়িত্বশীল করে তোলে। আমাদের জনমত গঠন করতেও আমাদের সাহায্য করে, যে আমাদের সাধারণ মানুষ আসলে কী চায়। সাধারণ মানুষ দেশের জন্য কাজ করছে, তারা দেশের সেবায় নিয়োজিত, এবং এই যে সাধারণ মানুষের চাওয়া পাওয়া বা ইচ্ছার যে একটি প্রতিফলন এটি কিন্তু আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্রের একটি মুখ্য বৈশিষ্ট্য। আর গণতন্ত্রকে সফল করতে হলে, গণতন্ত্রকে আরও বেশি সাফল্যমণ্ডিত পর্যায়ে নিতে গেলে আমাদের এই জন অংশগ্রহণকে গণতন্ত্রের মধ্যে অবশ্যই আনতে হবে। আমাদের সকল ক্ষেত্রে, সার্বজনীন ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে সরকার এবং জনসাধারণ। সরকার যখন বুঝবে যে রাষ্ট্রের জনসাধারণ তার অধিকার সম্পর্কে সচেতন, তখন অবশ্যই সরকারও কিন্তু জনগণের প্রতি কিন্তু দায়িত্বশীল থাকবে। ঠিক একইভাবে জনগণও সরকারের প্রতি একটি দায়িত্বশীল থাকবে। তো এভাবে কিন্তু উভয়ের মধ্যে একটি জবাবদিহিতা এবং স্বচ্ছতার যে একটি সম্বন্ধ সেটি তৈরি হয়। মানুষের মধ্যে বৈষম্য দূরীভূত হয়। যেমন এখানে আর কোনো এ ধরনের মানসিকতা সম্পন্ন রাষ্ট্রে কোনো শ্রেণীবিন্যাস থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো ধনী দরিদ্র থাকবে না, কোনো সংখ্যাগরিষ্ঠ এই ধরনের কোনো সম্প্রদায় থাকবে না। গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যেকটি জনসাধারণকে একই মানদণ্ডে বিচার করা হবে। তো এটাই হচ্ছে কি জন অংশগ্রহণ আমাদের কিভাবে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে আমাদের কাজে লাগাতে পারে বা জন অংশগ্রহণ আমাদের গণতন্ত্রকে আসলে কিভাবে আরও বেশি গুরুত্বপূর্ণ একটি জায়গায় নিয়ে যেতে পারে, সেই বিষয়টি সম্পর্কে এখন বললাম। এখন যে বিষয়টি সম্পর্কে বলবো সেটি হচ্ছে গণতন্ত্র ও ন্যায় বিচারের মধ্যে সম্বন্ধ। তো ন্যায় বিচার হচ্ছে আমাদের আরেকটি প্রত্যয়, যেটি হচ্ছে গিয়ে যেটি অনেক প্রাচীন ধারণা। আমরা প্লেটো, অ্যারিস্টটলের সময় আমাদের এই ন্যায় বিচার ধারণাটি সর্বপ্রথম আমরা আমাদের আলোচনায় আনি, যে সাধারণভাবে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় বা রাষ্ট্রের কার্যক্রমকে আরও বেশি গতিশীল করতে হলে এই ন্যায় বিচার ধারণাটি আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিচার। সাধারণভাবে ন্যায় বিচার বলতে আমরা বুঝি যে রাষ্ট্রের আসলে কোনো ব্যক্তি রাষ্ট্রের থেকে তার প্রাপ্য কী পরিমাণ রাষ্ট্র থেকে সে কী চাচ্ছে এবং তার জন্য ভালো এবং মন্দের মধ্যে যে একটি সঠিক যে একটি অনুপাত, সেই অনুপাতটা আসলে কী হবে, সেই তত্ত্বটাকে বুঝে। ন্যায় বিচার অর্থ হচ্ছে এটাই, যে রাষ্ট্রের জনসাধারণের মধ্যে এমন একটি পর্যায়ে নিয়ে আসা যে যার যেটি প্রাপ্য সেটি যদি সমাজ থেকে প্রত্যেকটি মানুষ তখন বুঝে পায়, যে অপরাধীকে শাস্তি প্রয়োগ করা আর যে নিরপরাধ, ঠিক আছে, তাকে তার শাস্তি মওকুফ করা বা তাকে একটি সম্মানের জায়গা তাকে নিয়ে যাওয়া। তো এই যে একটি মানসিকতা বা প্রবণতা বা এই যে সমাজে যে সকলের জন্য বিচার ব্যবস্থাটাকে একটি সাম্য প্রতিষ্ঠা করা, সেটাকে আমরা সাধারণভাবে আমাদের ন্যায় বিচার বলি। তো ন্যায় বিচারের সাথে আমাদের গণতন্ত্রের একটি গভীর সম্পর্ক রয়েছে, যে আমাদের প্রত্যেকটি মানুষের জন্য জন অধিকারটা নিশ্চিত করা হয়। প্রত্যেকটি মানুষ যার কার কী অধিকার, সমাজ এবং রাষ্ট্র থেকে যার যতটুকু সামর্থ্য এবং যোগ্যতা, সেই অনুযায়ী অধিকারগুলো কিন্তু এই ন্যায় বিচার আমাদের নিশ্চিত করে। ন্যায় বিচার যখনই একটি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে, তখনই কিন্তু ক্ষমতার অপব্যবহারটা হ্রাস হবে। কারণ ক্ষমতা প্রদর্শন করার জন্য সরকার এবং জনসাধারণ কখনো রাষ্ট্রের অন্যান্য জনসাধারণের উপর ক্ষমতা প্রদর্শন করতে পারবে না, এবং একটি বিশেষ সম্প্রদায় বা একটি বিশেষ শ্রেণীকে কখনো বেশি গুরুত্ব আরোপ করা যাবে না। সকলকে একই মাপকাঠিতে বিচার করতে হবে। এই যে একটি প্রবণতা, সেই প্রবণতার কারণে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহারটা আমাদের দূরীভূত হয়। কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকে, তার শাস্তি নিশ্চিত হয়।
যে ন্যায় বিচার কোনো রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত হলে অবশ্যই সেখানে অপরাধীর শাস্তি হবে, এবং এখানে অপরাধীদের শাস্তি হওয়ার মাধ্যমে রাষ্ট্রে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। ঠিক একইভাবে রাষ্ট্রে আইনের শাসন এবং আইনের শাসনটাকে নিশ্চিত করার সাথে সাথে আইনের সঠিক প্রয়োগও হবে, যে আইনের আসলে কতটুকু প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা কে করা সম্ভব, এই আইনের প্রয়োগের যে একটি সীমা, সেই একটি সীমারেখা আমরা টানতে পারবো। এছাড়া হচ্ছে কি রাষ্ট্রের ক্ষমতার তার ভারসাম্য আমাদের তৈরি হবে, যে রাষ্ট্রের সরকার এবং সরকারের যারা ব্যবস্থা, যে কেউ কোনো অধিক শক্তিশালী বা কোনো একটি বিশেষ শ্রেণী কখনো বেশি শক্তিশালী হয়ে আরেকটি শ্রেণীর উপরে কখনো নিপীড়ন অত্যাচার কখনো করতে পারবে না। এক্ষেত্রে রাষ্ট্রের শাসন কাঠামোতে আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্স দেখতে পারি। এছাড়া রাষ্ট্রের সরকার এবং জনসাধারণ উভয়ের মধ্যে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি হবে, কারণ প্রত্যেকেই তার নিজের অধিকার এবং তার যে অধিকারের সাথে সংশ্লিষ্ট যে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা চাওয়া পাওয়া সব কিছু সম্বন্ধে রাষ্ট্র থেকে তারা সচেতন। তো এখন আরেকটি যে বিষয় সম্বন্ধে আলোচনা করবো সেটি হচ্ছে গণতন্ত্র ও সহনশীলতার মধ্যে সম্পর্ক। তো সহনশীলতা হচ্ছে এমন একটি গুণ, যে গুণের মাধ্যমে আমরা অন্যের মতামত বা অন্যের বক্তব্যকে প্রাধান্য দেওয়ার যে মানসিকতা, আসলে সহ্য করার যে একটি ধারণা, যে একটি ব্যক্তি আমার নিজের মতামতকে অগ্রাহ্য করে অন্য বৃহত্তর স্বার্থের জন্য আমরা কোনো একটি ব্যক্তি বা শ্রেণী গোষ্ঠীটি যেটি নাকি বৃহত্তর জনগণের স্বার্থে এমন কোনো একটি বক্তব্য যেটি নাকি আমরা আমাদের নিজস্ব ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থের জন্য অপরের মতামতকে প্রাধান্য করে দিলাম। এই যে একটি মহৎ গুণ বা একটি মানুষের যে একটি নৈতিক গুণাবলী, সেটিকে আমরা বলে থাকি সহনশীলতা। তো এই সহনশীলতার তার নীতির অন্যতম প্রবক্তা ছিলেন জন লক। তো তিনি এই সহনশীলতার সম্পর্কে গণতান্ত্রিক রাষ্ট্রে সহনশীলতার উপরে গুরুত্ব আরোপ করেছিলেন। তো এখন আমরা জানব গণতন্ত্র ও সহনশীলতার মধ্যে সম্পর্ক সমূহ আসলে কি কি। একটি রাষ্ট্রে যখনই জনসাধারণের মধ্যে এই সহনশীলতার একটি মনোভাব তৈরি হবে, তখন যেটি হবে যে রাষ্ট্রে জনসাধারণ অন্যের মতামতকে কে প্রাধান্য দেওয়ার মানসিকতা তৈরি হবে, অন্যের মতামতকে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে অন্যের মতামতের প্রতি গুরুত্ব আরোপ করবে। রাষ্ট্রে কোনো ধরনের অস্থিতিশীলতা হ্রাস পাবে, রাষ্ট্রে কোনো ধরনের রাষ্ট্র এবং রাষ্ট্রবিরোধী সকল প্রকার কর্মকাণ্ড তখন বিলোপ হবে, কারণ রাষ্ট্রের জনসাধারণ তখন নিজের ব্যক্তি স্বার্থের কথা না চিন্তা করে দেশ এবং দেশের জনগণের কথা চিন্তা করে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা অন্য কোনো ব্যক্তি বিশেষের মতামতকে তারা প্রাধান্য দিয়ে থাকবে। রাষ্ট্র থেকে স্বেচ্ছাচারিতা লোভ হবে, সেলফিশনেস, যেটি নাকি নিজের কথা চিন্তা করা, নিজের কথাকে নিজের ইচ্ছা, নিজের বিচার বুদ্ধিকে প্রাধান্য দেওয়ার যে মানসিকতা, সেই মানসিকতা রাষ্ট্র থেকে লোপ পাবে। দেশে একটি আমাদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং সংঘাত এবং সকল প্রকার যে অস্থিতিশীলতা যে পরিবেশ, যে কেউ কারোর বিরুদ্ধচারণ করা, বিরুদ্ধে কথা না বলা, বিরুদ্ধে কাজ করা, তো এই যে সামাজিক যত প্রকার সংঘাতগুলো যে আছে, সেই সংঘাতগুলো দূরীভূত হয়ে রাষ্ট্রে একটি শান্তি বজায় থাকবে। এবং এই শান্তি বজায় থাকার যে মানসিকতা, সেই মানসিকতার একটি এই মহৎ গুণ হচ্ছে সহনশীল। যে রাষ্ট্রের জনসাধারণের মধ্যে যদি সহনশীল মনোভাব তৈরি হয়, তখনই রাষ্ট্রের শান্তি বিরাজ করবে এবং অন্যের নিজের ব্যক্তি স্বার্থের পরিবর্তে দেশের স্বার্থে দেশের জনসাধারণ তখন কাজ করে যাবে। এখন আরেকটি প্রত্যয় বা আরেকটি নৈতিক গুণাবলী, সেটি হচ্ছে সম্মতি হচ্ছে এমন একটি গুণ যে আসলে এই সম্মতি শব্দটা দ্বারা
যে আমরা সাধারণভাবে বুঝে থাকি যে অন্যের মতামতকে প্রাধান্য দেওয়ার যে একটি মানসিকতা, যে আসলে আমাদের কাছে যখন অনেকগুলো যখন যখন বিষয় থাকে বা অনেকগুলো যখন উত্তর থাকে বা আমাদের নিজস্ব যে একটি চিন্তা ভাবনা ধ্যান ধারণা থাকে, যে আমরা আমাদের নিজস্ব ধ্যান ধারণাকে বা নিজস্ব চিন্তা ভাবনাকে বাদ দিয়ে আমরা অন্যের যে একটি মতামতটাকে বা যেই বা সেই ধরনের মতামত সেটি হচ্ছে গিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উপযোগী এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরও বেশি সমৃদ্ধশালী হবে, এই ধরনের কোনো মতামতকে যখন আমাদের নিজস্ব অভিমতকে বিসর্জন দিয়ে যখন ওই ধরনের মতামতকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, তো এই যে একটি নৈতিক গুণাবলী, সেটাকে আমরা বলি সম্মতি। তো এই সম্মতি প্রতিষ্ঠা করতে হলে সম্মতির সাথে গণতন্ত্রের একটি সম্পর্ক রয়েছে। একমাত্র আমরা বলতে পারি যে গণতান্ত্রিক এই রাষ্ট্রই হচ্ছে এমন একটি রাষ্ট্র যেখানে আমরা আমাদের সকলের সাথে আমরা একটি সম্পর্ক তৈরি করে একটি ক্ষুদ্র অথবা বৃহৎ যে পরিসরই আমরা বলি না কেন, সেই পরিসরের মধ্যে আমরা একাগ্রতার সাথে বসবাস করতে পারি। তো গণতন্ত্রের সাথে সম্মতির সম্পর্ক আলোচনা করতে গেলে যে বিষয়গুলো আমাদের সামনে আসে, সেটি হচ্ছে আমাদের অবশ্যই অন্যের মতামতকে, অন্যের যুক্তিসঙ্গত এবং বাস্তববাদী মতামতকে প্রাধান্য দেওয়া। এক্ষেত্রে একটি বিষয় বিবেচ্য যে আমরা অন্যের মতামতকে অবশ্যই গুরুত্ব দিব, কিন্তু সেটি বাস্তবতা বর্জিত কোনো মতামত না, সেটা অবশ্যই গ্রহণযোগ্য এবং উপযোগী কোনো মতামত হবে। সেই মতামতকে প্রাধান্য দেওয়া, অন্যের চিন্তা চেতনাকে নিজের চিন্তা চেতনা হিসাবে গ্রহণ করার যে একটি প্রবণতা, সেটিকে আমাদের গণতন্ত্র এবং গণতান্ত্রিক রাষ্ট্রকে আরও বেশি সাফল্যমণ্ডিত করে তুলে। মতামতের সাথে অন্যের মতামতের সাথে একমত পোষণ করা, যে নিজের মতামত বা নিজের যে মতামত পোষণ করার যে একটি ইচ্ছা, সেটিকে বিসর্জন দিয়ে আমরা অন্যের মতামতটাকে নিজের হিসেবে আমরা গ্রহণ করছি এবং সেটাকে পরবর্তীতে প্রতিষ্ঠিত করছি। এই যে প্রতিষ্ঠিত করার যে একটি মানসিকতা, সেটি একটি মহৎ গুণ এবং এই মহৎ গুণটাই আমাদের গণতন্ত্রকে আরও বেশি সাফল্যমণ্ডিত করে তুলে আমাদেরকে আমাদের ব্যক্তি বিষয় আধিপত্য হ্রাস করতে সাহায্য করে। আমরা কারোর উপরে প্রভাব বিস্তার করা থেকে বিরত থাকি এবং রাষ্ট্রে একটি স্থিতিশীলতার পরিবেশ বিরাজ করে। তো আসলে গণতান্ত্রিক মূল্যবোধটা হচ্ছে এটি একটি নৈতিক গুণাবলী। তো এই নৈতিক গুণাবলীটাকে এই সকল নৈতিক গুণ আরও বেশি সাফল্যমণ্ডিত করে এবং গণতান্ত্রিক মূল এটি আসলে একটি চলমান প্রক্রিয়া এবং গণতন্ত্রকে সফল করতে হলে রাষ্ট্রে বসবাসকারী জনসাধারণকে যেমন এই সকল নৈতিক গুণাবলীর একটি সংমিশ্রণ আনতে হবে, ঠিক একইভাবে যারা রাষ্ট্র পরিচালনার সাথে যারা জড়িত তাদেরকে মধ্যে এই ধরনের গুণাবলীর একটি সংমিশ্রণ আনতে হবে। তাহলেই আমরা বলতে পারবো যে একটি রাষ্ট্রীয় গণতান্ত্রিক মূল্যবোধের যে একটি অগ্রযাত্রা, সেটি একটি সাফল্যজনক পর্যায়ে পৌঁছেছে। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকো।